নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর 1 বাংলা পেপারের সাজেশান। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে দেবো। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন প্রান্তিক গাইডের সাজেশান। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশানের প্রয়োজন পড়বে না। ভালো রেজাল্ট করতে চাইলে, পাস করতে চাইলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আমি খুব স্বল্প পারিশ্রমিকে নোটস এবং ক্লাস প্রোভাইড করি। অনার্সে যারা মাইনর বাংলা রেখেছো সেই মাইনর 1 বাংলা পেপারের সাজেশান আমি কিছু মার্ক করে দেবো। আর প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান, প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না। যদিও আজকে আমি মোটামুটি মার্ক করে দেবো, স্টার মেরে দেবো, সেগুলো করে যাও, অবশ্যই কমন পাবে, সাকসেস হবে। আমাদের 3টে মডিউল 1, 2, 3, 3টে মডিউলের থেকে 3টে 15 নাম্বার কোশ্চেন হবে, 3টে মডিউল থেকে 3টে 5 নাম্বার, আর 15টা 1 নাম্বার, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। দেখো, অনার্সের স্টুডেন্ট মানে তোমাদের তো টার্গেট রয়েছে অন্তত 75%, 80% মার্কস এটা চাই। মাইনর বলে কিন্তু কেউ অবহেলা করবে না, সমস্ত পেপারের টার্গেট নাও 75% বা 80% মার্কস। যদি নিজের স্বপ্নকে পূরণ করতে চাও তাহলে শর্ট কোশ্চেনের উপর অবশ্যই জোর দিও। এবং একটা তোমাদের তথ্য বলে দিই, যারা আমার কাছ থেকে নোটস সংগ্রহ করবে, কিনবে, তাদেরকে আমি প্রিভিয়াস ইয়ার্স 10 ইয়ার্স যে কোশ্চেন অ্যান্সারগুলো আমি দিয়ে দেবো। এই পেপারটা তো পূর্বের সিলেবাসে ছিল এবং অনার্সে রয়েছে, জেনারেলে রয়েছে বা এমডিসিতে রয়েছে এবং পূর্বের পুরনো সিলেবাসেও ছিল। এর কোনো বদল হয় না। সমস্ত সালের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো সলভ করা আছে। যারা নোটস পারচেস করবে তাদেরকে আমি দিয়ে দেবো। তবে আমি বলবো তোমরা কিন্তু নিজেরাও পারবে, নিজেরাও সলভ করে নিও। প্রিভিয়াস সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই সলভ করবে। তাহলে কিন্তু দেখবে ওখান থেকে 15টা একটাও মিস হবে না, তোমরা ফুল মার্কস অবশ্যই পাবে। আর 5, ভালো রেজাল্ট করতে গেলে 1 আর 5-এর উপর কিন্তু জোর দিতে হবে, গুরুত্ব দিতে হবে, কেউ অবহেলা করবে না। কারণ স্কোরিং করবে কিন্তু 1 আর 5, বর্ণ সবাই লিখবে কম বেশি ভালো মন্দ, কিন্তু স্কোরিংয়ের জায়গা হচ্ছে 1 আর 5। তাহলে লিখে নাও, মডিউল 1 থেকে চর্যাপদ থেকে খুব ভালো করে শুনবে। 15 নাম্বার, সেটা আবার কেটে ভেঙে দিতে পারে, মানে পার্টে কোয়েশ্চেন মার্কসগুলো সাজাতে পারে। এখানে জুড়ে দিতে পারে চর্যাপদের আবিষ্কার, এবং এগুলো 5-এও আসে বা 1-এও আসে। চর্যাপদের আবিষ্কার, চর্যাপদের প্রকাশকাল, রচনাকাল, কবি পরিচয়, নামকরণ, চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব এবং ধর্মচিত্র বা ধর্মের নিদর্শন, সমাজচিত্র, সাহিত্যমূল্য। এইটা হচ্ছে মেন কোশ্চেন, বড় কোশ্চেন, সমাজচিত্র, সাহিত্যমূল্য, চর্যাপদের সমাজচিত্র, সাহিত্যমূল্য। আর এর সঙ্গে জুড়ে দেয় বা 5-এ আসে চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন, এটা খুব ইম্পর্ট্যান্ট, এর ঐতিহাসিক গুরুত্ব, এগুলো 5-এ আসে বা এর সঙ্গে জুড়ে দেয় মোটামুটি। আর আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল, কবি পরিচয়, নামকরণ, এগুলো। এবার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ঠিক অনুরূপ। বিষয়বস্তু, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে 13টা খণ্ড রয়েছে সেই 13টা খণ্ডের বিষয়বস্তু। নামকরণ, চণ্ডীদাস সমস্যা বা কবি পরিচয়, 4 জন নামধারী চণ্ডীদাসের সন্ধান পাওয়া যায়, সে সম্পর্কে লিখতে হবে। সমাজচিত্র, সাহিত্যমূল্য, কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। বললো যে আদি মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন কোনটা, আদি মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন কোনটা, শ্রীকৃষ্ণ কীর্তন। প্রাচীন যুগের সাহিত্যিক নিদর্শন চর্যাপদ। তাহলে দুটো করছো, চর্যাপদ আর শ্রীকৃষ্ণ কীর্তন। আর পরের প্রশ্ন লিখে নাও, আদি পর্ব বলতে কী বোঝো? বাংলা সাহিত্যের আদি পর্বের সাহিত্যের গতি প্রকৃতি কীরকম ছিল, নিদর্শন সহ তা বুঝিয়ে দাও। আদি পর্ব বলতে কী বোঝো? বাংলা সাহিত্যের আদি পর্বের সাহিত্যের গতি প্রকৃতি কীরকম ছিল, নিদর্শন সহ তা বুঝিয়ে দাও। মানে বাংলা সাহিত্যের যে আদি পর্বের গতি প্রকৃতি বা যুগ বিভাজনটা লিখতে হবে। 5-এর জন্য লিখে নেবে যুগ বিভাজনের বিতর্ক, প্রাকৃত পৈঙ্গল, তুর্কি আক্রমণের কারণ ফলাফল মোটামুটি দেখে রাখবে। চর্যাপদের ধর্ম বা সাধন তত্ত্ব, সদুক্তি কর্ণামৃত। এখান থেকে আমি বলবো আমি তো লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দেবো, তাও তোমরা আপাতত সব কটা দেখে রাখো, পড়ে রাখো। আর তার মধ্যে আমি বলে রাখছি, একটু মার্ক করে নাও চর্যাপদ আর শ্রীকৃষ্ণ কীর্তন, এই দুটো পড়ো, এখান থেকে একটা পাবে। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন যা আছে সবগুলোই পড়তে হবে, কারণ আবার বলছি যে কেটে পাঠে কোশ্চেন হয়। ঠিক আছে, তাহলে চর্যাপদ আর শ্রীকৃষ্ণ কীর্তন করো। মডিউল 2 থেকে 15 নম্বরের কৃত্তিবাস ওঝা, অনুবাদ সাহিত্য থেকে করবে কৃত্তিবাস ওঝা, মালাধর বসু। অনুবাদ সাহিত্যের কবি, তার কাব্যের নাম শ্রীরাম পাঁচালী। কৃত্তিবাস ওঝার কবি কৃতিত্ব, মালাধর বসু, তার কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয়। হলো, তাহলে কৃত্তিবাস ওঝার কবি কৃতিত্ব, মালাধর বসুর কবি কৃতিত্ব। আর
চৈতন্য জীবনী সাহিত্য রচনায় বৃন্দাবন দাসের কবি কৃতিত্ব, তার কাব্যের নাম চৈতন্য ভাগবত। চৈতন্য জীবনী সাহিত্যের আদি কবি বৃন্দাবন দাস। কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবি, তার কাব্যের নাম চৈতন্য চরিতামৃত। বড় নোটস যদি ভালো দখলে থাকে তাহলে 5 এক খুব ভালো করে পারবে, এটা বলে রাখছি কিন্তু। বড় নোটস, কারণ ঘুরিয়ে ফিরিয়ে আসে, এগুলো আবার টিকা দিতে পারে, বৃন্দাবন দাস সম্পর্কে উল্লেখ করতে পারে, অথবা তার কাব্যের নাম চৈতন্য ভাগবত, সেটা আবার টিকা দিয়ে দিতে পারে। তাহলে বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, কৃত্তিবাস, মালাধর ঘোষ। আমি বলবো মোটামুটি কৃত্তিবাস, মালাধর আর বৃন্দাবন এই 3টে খুব ভালো করে করো। আমি আরও কমিয়ে দেবো, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন সঙ্গে থাকবে। 5 জন্য করবে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ কি? বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ কি? অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ। অনুবাদ সাহিত্য বলতে কী বোঝো? এগুলো আবার কৃত্তিবাস বা মালাধর ঘোষের সঙ্গে জুড়ে দিতে পারে। অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ কি বা অনুবাদ সাহিত্য বলতে কী বোঝো? গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় কেন? গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন বা বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় কেন? এটা করবে চণ্ডীদাস, জ্ঞানদাস, ভারত পাঁচালী, কাশিরাম দাসের কাব্যের নাম ভারত পাঁচালী। শ্রীকৃষ্ণ বিজয়, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, দেখো বড় নোটসের মধ্যে রয়েছে শ্রীরাম পাঁচালী। চৈতন্য জীবনী সাহিত্য সৃষ্টির কারণ, চৈতন্য জীবনী সাহিত্য সৃষ্টির কারণ। এবার যাও মডিউল 3 15 জন্য করবে মনসামঙ্গল কাব্য। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার কৃতিত্ব। তাহলে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে নারায়ণ দেব, বিজয়গুপ্ত। এই দুটো মেনশন করে দেয় অনেক সময়, তাই মেনশন করে দিলে কিন্তু চাপে পড়ে যাবে। সেই জন্য বলবো নারায়ণ দেব, বিজয়গুপ্ত দুটোই করে দাও। শ্রেষ্ঠ কবি সম্পর্কে যে কোনো একজন লিখলে হবে, নারায়ণ দেব, বিজয়গুপ্ত। শাক্ত পদকর্তা হিসেবে কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব আলোচনা করো। শাক্ত পদকর্তা হিসেবে কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব। আর দৌলত কাজীটা করবে। দৌলত কাজী কাব্যের নাম সতী ময়না, লৌরচন্দ্রানী, এটা আবার আলাদা করে টিকা আসে। দৌলত কাজী অবশ্যই করবে। আর ধর্মমঙ্গল কাব্যের বিষয়বস্তু, ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব। ধর্মমঙ্গলকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন? ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন? আলোচনা করো। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী, তার কবি কৃতিত্ব। অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি রায়গুণাকর ভারতচন্দ্র, তার কবি কৃতিত্ব। তাহলে এখান থেকে করছো মনসামঙ্গল, কমলাকান্ত ভট্টাচার্য, দৌলত কাজী, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল। এখান থেকে আমি বলবো মনসামঙ্গলটা ভালো করে করো, কমলাকান্ত, দৌলত কাজী এই 3টে, আর অন্নদামঙ্গল এই 4টে ভালো করে করো। কারণ সিলেবাস কিন্তু বিশাল বড়, আমি অনেক কমিয়ে দিয়েছি, আরও কমিয়ে দেবো, চিন্তা নেই। চ্যানেলের সঙ্গে থাকো, বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও। প্রার্থিকারের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1, সবথেকে কম প্রশ্নের সাজেশন কিন্তু আমি প্রোভাইড করি, সবথেকে কম। 5 জন্য এখান থেকে করবে কেতকা দাস ক্ষেমানন্দ, মনসামঙ্গল কাব্যের একজন কবি, সপ্তদশ শতকের কবি কেতকা দাস ক্ষেমানন্দ। ইউসুফ জুলেখা বা শাহ মোহাম্মদ সগীর। রামপ্রসাদ সেন, মঙ্গল কাব্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য, মঙ্গল কাব্যকে কেন এই নামে অভিহিত করা হতো বা মঙ্গল কাব্য সৃষ্টির কারণ, এটা করবে। পদ্মাবতী করবে, ব্যাস এই কটা, এগুলো দিয়ে দিলাম, চিন্তা নেই। এগুলো পড়ো আপাতত, যেগুলো মার্ক করলাম, তবে সবগুলো রিডিং দাও। টার্গেট যদি থাকে 75 থেকে 80%, তাহলে অবশ্যই কিন্তু ভালো করে পড়াশোনা করবে, জোর দেবে, বড় নোটসগুলো খুব ভালো করে মুখস্থ করবে। তারপরে কিন্তু 5 আর 1, আর 5 আর 1 যদি সঠিকভাবে ভালো নাম্বার তুলে নিতে পারো, তাহলে তোমাদের স্বপ্ন অবশ্যই সার্থকভাবে পূরণ হবে, 75-80% মার্কস পাবে। আর যারা আগামী সেমিস্টারে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।